পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তাহাজ্জুদের নামাজ একসঙ্গে আদায় করার পর ওয়াহেজ মসজিদে চলে গিয়েছিল ফজরের নামাজ পড়তে, কিন্তু মসজিদ থেকে ফিরে এসে দেখে আনভির বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রচণ্ড জ্বরে তার শরীর রীতিমতো কাঁপছে। বিছানা ছেড়ে ওঠার মতো শক্তিটুকু তার নেই। ওয়াহেজ দ্রুত গিয়ে বিছানায় উঠে পড়ে। তারপর আনভিরকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিসফিস করে বলে, সামাইরা, একটু ঘুমানোর চেষ্টা করো, শরীরটা খারাপ, একটু কষ্ট করে সহ্য করে নাও। আনভির জলে ঘরে ওয়াহেজের গলায় মুখ গুজে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, হুম, আপনিও ঘুমিয়ে পড়ুন। ওয়াহেজ আলতো হাতে আনভিরের মাথায় বিলি কাটতে কাটতে বলে, তুমি ঘুমিয়ে পড়ো। আর এখন সকাল 7টা বাজতে চলল। আনভির কামিজের ভেতর মুখ গুজে গম্ভীর ঘুমে আচ্ছন্ন ওয়াহেজ। প্রথম আনভিরকে নিজের বুকে জড়িয়ে ঘুমালেও একটু পর সে নিজেই বিড়ালের মতো আনভিরের কাছে ঘাপটি মেরেও খুঁজছে। পুরুষ মানুষ বলে কথা, প্রিয়তমার শরীরের উষ্ণতা ছাড়া কি আর সকালের কাঁচা ঘুম আসে? হঠাৎ দরজার কড়া নাড়া শব্দ আনভির ঘুম ভেঙে যায়। সে ওয়াহেজকে নিজের ওপর থেকে সরানোর জন্য হালকা ধাক্কা দিয়ে ঘুমানো গলায় বলে, উঠুন না, কে ডাকছেন, একটু কষ্ট করে দেখুন তো। ওয়াহেজ চরম বিরক্ত নিয়ে ওঠে। চোখ কসলাতে কসলাতে সে দরজার দিকে এগিয়ে যায়। বাইরে থেকে কেউ ঘরের ভেতরটা দেখতে না পায়, তাই দরজাটা সামান্য একটু ফাঁকা করে। দরজা খুলতেই দেখে সামনে উর্ষা দাঁড়িয়ে আছে। ওয়াহেজকে দেখেই উর্ষা তাগাদা দিয়ে ওঠে, তোদের ঘুম থেকে উঠতে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আর আনভিরকে বল কিচেনে আসতে। মায়ের কথা শুনে ওয়াহেজের গত রাতের আনভিরের কথাগুলো মনে পড়ে যায়। ওয়াহেজের মন চায় জিজ্ঞেস করতে আনভির কেন সব করবে, তবে ওয়াহেজে এটা না জিজ্ঞেস করে শান্ত গলায় বলে, আনভির আজ কিচ্ছু করতে পারবে না মা। ওর রাত থেকে হাড় কাঁপানো জ্বর। জ্বরের ঘরে ও হাঁটতে পর্যন্ত পারছে না। এ কথা শুনে উর্ষার কপালে ভাঁজ পড়ে তিনি ভ্রু কুঁচকে বললেন, হঠাৎ জ্বর এলো কেন? দেখি তো, সর দেখি কি হয়েছে ওর। এই বলে তিনি অহেজকে একপাশে সরিয়ে তাড়াহুড়ি করে ঘরের ভেতর ঢুকে পড়েন। এদিকে আনভির বিছানায় এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। জ্বরে ক্লান্তি আর ঘুমের ঘরে তার চোখ পাতা আঠার মতো লেগে আছে, কিছুতেই খোলা সম্ভব হচ্ছে না। উর্ষা বিছানার কাছে এগিয়ে গিয়ে আনভিরের দিকে বুকের জ্বর দেখার জন্য তার কপালে ও গালে হাত ছোঁয়ায়। আনভির মনে হয় এটা বুঝি ওয়াহেজেরই আবার তাকে বিরক্ত করছে, তাই ঘুমের ঘরে সে বিরক্তি হয়ে ধমকে ওঠে, এই নির্লজ্জ প্রেসিডেন্ট, বারবার আপনি আমাকে কেন ছুঁচ্ছেন? একটু ঘুমাতে দিন না। কাল সারা রাত তো আপনাকে দিলাম, অন্তত সকালটা আমাকে দিন। কথাটা বলতে বলতে আনভির ধড়মড় করে চোখ খোলে, আর চোখ খুলে দেখে সামনে ওয়াহেজ নয়, বরং শাশুড়ি মা উর্ষা দাঁড়িয়ে আছে। উর্ষাকে দেখে আনভির এক লাফে বিছানায় উঠে বসে। লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। ছি ছি, কি থেকে কি বলে ফেললো সে! লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে এখন তার। আনভিরের মুখে এমন সর্বনাশ কথা শুনে ওয়াহেজের মনে মনে বিসমিল্লা বিসমিল্লা জপতে শুরু করে। কোনো মতে নিজের ইজ্জত বাঁচাতে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। মায়ের সামনে এমন একটা পরিস্থিতির শিকার হয়ে সে নিজেও ভীষণ সংকোচে পড়ে গেছে। এদিকে উর্ষা এই অভাবনীয় পরিস্থিতিতে পড়ে নিজের চরম বিব্রত হয়ে পড়েছে। অবস্থা বেগতি বুঝে তিনি তাড়াতাড়ি বলে ওঠেন, তোর ফ্রেশ হয়ে নিচে আয়। এইটুকু বলেই তিনি প্রায় ছুটন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যান। উর্ষা বেরিয়ে যেতে ওয়াহেজ আনভিরের দিকে তাকায়। তার একই সঙ্গ, হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগছে। আনভির ভয়ে ভয়ে ওয়াহেজের দিকে তাকায়। এই বুঝি একটা প্রচণ্ড ধমক খেতে হবে তাকে? কিন্তু না, ওয়াহেজ আনভিরকে ধমকায় না, বরং ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে সে বলে, দুর্ঘটনা তো যা ঘটানোর
ঘটিয়েই ফেলেছ। এখন আর কি করবে? যাও, উঠে ফ্রেশ হয়ে নাও। ওয়াহেজের এমন শান্ত আচরণে আনভীরের মনের ভেতর জমে থাকা সংকটটুকু কেটে গিয়ে অদ্ভুত এক স্বস্তি নেমে আসে। ওয়াহেজের কথা মতো ফ্রেশ হওয়ার জন্য গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে সে বিছানা থেকে নামতে উত্যক্ত হয়। কিন্তু তার আগেই ওয়াহেজ এগিয়ে এসে আলতো করে তার হাতটা টেনে ধরে দাঁড় করায়। তারপর অনায়াসেই তাকে পাজা কোলে করে তুলে নেয়। আনভিরের চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, এখন তো ঠিক মতো হাঁটতে পারবে না, তাই কোলে নিলাম। ওয়াহেজের এমন কথায় আনভির গাল দুটো লজ্জায় অরক্ত হয়ে ওঠে। ঠোঁটের কোণে ফুটে ওঠে লাজুক হাসি। ওয়াহেজে তাকে সাবধানে বেসিংয়ের সামনে দাঁড় করিয়ে তার হাতে মিসওয়াক তুলে দেয়। আনভির নিজে মিসওয়াক করা শেষ ধোয়ার জন্য হাত বাড়াতেই ওয়াহেজ সেটা নিজের হাতে নিয়ে নেয় এবং সে একই মিসওয়াক দিয়ে নিজের দাঁত মাজতে শুরু করে। ওয়াহেজের এমন কাণ্ড দেখে আনভির বেশ অবাক হয়। এই লোকটা যে আসলে কতগুলো রূপ তা তার কাছে এক বিশাল রহস্য। দুজনের মুখ ধোয়া শেষ করলে ওয়াহেজ আবার কোলে তুলে সযত্নে বিছানায় বসিয়ে দেয়। আনভিরের হাতে একটা তোয়ালে আর ভ্যাসলিনের কৌটা ধরিয়ে দিয়ে সকালে নাস্তা আনার জন্য সে নিচে চলে যায়। নিচে গিয়ে ওয়াহেজ উর্ষাকে বলে, মা, আমাদের দুজনের নাস্তা একটা ট্রেতে করে দিয়ে দাও। উর্ষাও কোনো রকম ভনিতা না করে ছেলের কথা খাবার গুছিয়ে দিতে শুরু করে। কিন্তু এই দৃশ্য দেখে ওয়াহেজের চাচি রুশদির চোখ তো টাটকে ওঠে। তিনি উর্ষার কানের কাছে ফিসফিস করে বিষ ঢালতে শুরু করেন। বিয়ের 10 দিনের মাথায় বউয়ের এই অবস্থা। 1 মাস পার হলে তো মনে হয় আলাদা বাড়ি নিয়ে থাকবে ওরা। বউ তো দেখি ছেলেকে জাদু করে ফেলেছে, ইত্যাদি আরও অনেক কথা বলে। তবে উর্ষা এসব কথা মোটেও কান না দিয়ে নিজের কাজেই মনোযোগ দেয়। খাবারের ট্রে হাতে নিয়ে ওয়াহেজ ফিরে আসে ঘরে। পরম মমতা নিজ হাতে আনভীরকে খাইয়ে দেয় সে। খাবার শেষে প্লেটগুলো আবার কিচেনে রেখে এসে সে ঘরের দরজায় বেশ ভালো করে আটকে দেয়। দরজার ছিটকিনি লাগানো শব্দ বিছানায় আধশোয়া আনভীর ভুজোড়া কুঁচকে ওঠে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, দরজা লাগালেন কেন? আজ বাইরে যাবেন না আপনি? ওয়াহেজ ঠোঁটে এক চিলেতে দুষ্ট হাসি বুলিয়ে বিছানায় উঠে আসে। আনভীর একদম পাশ ঘেঁষে বসতে বসতে বলে, এই যে সকাল থেকে তোমার এত আহ, খাতির যত্ন করলাম, তার একটা সুন্দর হাদিয়া কি আমার প্রাপ্য নয়? ওয়াহেজের চোখের ভাষা আর মতিগতি দেখে আনভীর বুঝতে বাকি থাকে না যে এই লোক আবারও তার সঙ্গ চাইছে। আনভীর তাড়াহুড়ি করে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলে, না না, একদম না, এসব এখন হবে না। জ্বর আরও বেড়ে যাবে আমার। যা হওয়ার সব কাল হবে, আজ না কোনো কথা নাই। এ কথা বলে আনভীর আর একটু সরে যেতে নিলেই ওয়াহেজ ছো মেরে তাকে টেনে নিয়ে বালিশের ওপর শুইয়ে দেয়। আনভীরের মুখের ওপর ঝুঁকে এসে ফিসফিস করে বলে, জ্বর কমে যাবে, সত্যি বলছি। বেশি কিছু করব না। আনভীর ওয়াহেজের গম্ভীর চোখে দিকে তাকিয়ে বলে, আমি তো জানতাম আপনি ভীষণ লাজুক, কিন্তু আপনি যে এতটা নির্লজ্জ তা তো আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। লজ্জার কি আর সব জায়গায় দেখাতে হয়? সামাইরা কথাটা বলেই ওয়াহেজ আনভীরের গা থেকে ওড়নাটা সরিয়ে নেয়। আনভীর চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ওয়াহেজকে দমানো সাধ্য তার নেই, আর সত্যি বলতে তার ইচ্ছেও নেই। একটু শারীরিক কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ওয়াহেজের এই গম্ভীর ছোঁয়াটুকু তো সে পাচ্ছে। প্রথমে কিছুটা আপত্তি করলেও ধীরে ধীরে আনভীর নিজেকে ওয়াহেজের কাছে সঁপে দেয়। ওর মনে এক কোণে একটা ছোট ভাবনা উকি দেয়, একে তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার উপর আবার এখন দরজা আটকে প্রেমের মত্ত। বাড়ির লোকে যে কি ভাবছে তা একমাত্র আল্লাহই জানে। সময়টা 12টার দিকে। প্রেসিডেন্ট কার্যালয়ে বিশাল পাথরে বাঁধানো প্রাঙ্গণ দম বন্ধ করা স্তব্ধতা ডুবে আছে। হাজারো মানুষের ভিড় জমেছে চারদিকে। ভাসছে শুধু আগুনের ভয়ঙ্কর গর্জন আর মাঝে মধ্যে আর্তনাদের চাপা স্বর। আজ মাসের সেই নির্দিষ্ট দিন, যেই দিন এখানে উন্মুক্ত আদালত বসে। প্রায়
প্রাঙ্গণে একেবারে শেষ প্রান্তে উঁচু মঞ্চে বিচারকের আসনে পথে মূর্তির মতো বসে আছে স্বয়ং ওয়াহেদ। বর্তমানে এই রাষ্ট্রের ওয়াহেদই যেহেতু সর্বসত্তা, তাই কোনো অ্যাপিল নেই, কোনো দীর্ঘ বিচার প্রক্রিয়া নেই ওয়াহেদের মুখে। একটি শব্দ, এখানে চূড়ান্ত রায়। তার চোখের ইশারায় এই দেশের আলঙ্গনীয় আইন। মঞ্চে ঠিক একপাশে মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে একটা বড় ও অন্ধকার কুয়া। কুয়ার নিচ থেকে দাউ দাউ করে আকাশের দিকে উঠে আসছে লেলিহাল আগুনের শিখা। আগুনের লেলিহাল শিখায় চারপাশে বাতাসও বোধহয় ঝলসে যাচ্ছে। সে উত্তাপ এসে লাগছে উপস্থিত প্রতিটি মানুষের গায়েও। সেখানে মানে কুয়ার ভেতরে একে একে পর এক মানুষের নির্মমভাবে নিক্ষেপ করা হচ্ছে। যাদের নিক্ষেপ করা হচ্ছে এরা সাধারণ কেউ না, এরা ভয়ঙ্কর সন্ত্রাসী চক্রান্তের সদস্য। ওয়াহেদের শাসন আমলে যাদের প্রায় ৭,০০০-এর বেশি ধরা পড়েছে, এরা ছিল দেশের অগ্রগতি পথের সবচেয়ে বড় বাধা। যখনই দেশের কোনো সম্ভাবনাময় মানুষের মাথা তুলে দাঁড়াতে চেয়েছে নিজেদের নোংরা আধিপত্য রক্ষাতে, এই সন্ত্রাসীরা তাদের নিঃশব্দে সাজিয়ে দিয়েছে। এখন তাদের সেই পাপের চূড়ান্ত প্রায় নিশ্চিত হচ্ছে এই জ্বালান্ত নরকে। যাদের এই কেউ ধরা হয়েছে তাদেরকেও এভাবে পুড়িয়ে দিচ্ছে ওয়াহেদ। এবার অন্য কেউ তো কিছু বলতেও পারবে না, কারণ আমরা দেশে আমি টেররিস্ট পেয়েছি, শান্তি দিয়েছি, এটি আমার সার্বভৌমত্ব ব্যাপার। এই যে এইসব রাষ্ট্রদ্রোহীদের জন্য ওয়াহেদের নির্দেশন এতটাই কোনো ক্ষমা নাই। সরাসরি অগ্নিদমন। আদালতে অন্য প্রান্তে চলেছে আরেক নির্মল বিদ্ধ অভিযান। সেখানে সারি বেঁধে দাঁড় করানো হয়েছে ছুরি ও চাঁদাবাজিদের যুক্ত অপরাধীদের। অপরাধ প্রমাণিত হওয়ার সাথে সাথে জল্লাদের ভারী অস্ত্রে এক কেপে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তাদের এক হাত। পাশেই চলেছে সমাজের সবচেয়ে বড় কঠিন বিচার, তা হলো ব্যভিচারের শাস্তি। বিবাহিত কেউ পরক্রিয়া নিলিপ্ত হলে তাকে মাটিতে অর্ধেক পুঁতে দিয়ে চারপাশ থেকে ছোড়া হচ্ছে ভারী পাথর। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত থামছে না এই শাস্তি। আর অপরাধী অবিবাহিত হলে উন্মুক্ত জনসম্মুখে তার পিঠে আছড়ে পড়ছে চাবুকের ভয়ঙ্কর আঘাত। ১-২ করে পাক্কা ১০০টি বেতের আঘাত। আর তারপর ১ বছরের চরম নির্বাসন। রক্তে গন্ধে ভারী হয়ে উঠেছে চারপাশ, কিন্তু ভয়ে সাধারণ মানুষের বুকে ধুকভুকানি ছাড়া আর কোনো শব্দ নেই সেখানে। মঞ্চে বসে ওয়াহেদ স্থির চোখ দেখছে এই সব কিছুই। তার চেহারায় বিন্দুমাত্র মায়া বা অনুশোচনা নেই। ওর দর্শন খুব স্পষ্ট এবং অটল। পাপ দমন করতে হলে শাসনকে হতে হবে বজ্রের চেয়েও কঠোর। মানুষের মন জুড়িয়ে নরম কথা দেশে চালাতে গেলে শাসনতন্ত্র দুর্বল হয়ে পড়বে, সমাজ পচে যায়। তাই এই লৌহনী কঠিন শাসনের ফলেই এক সময়কার রাস্তাঘাটে সমস্ত অরাজকতা, দুর্নীতি আর অশালীনতা কাজ নির্মূল হওয়ার পথে। দেশের চারদিকে এখন শুধু এক নিস্তব্ধ ভয়ঙ্কর শৃঙ্খলা। মানুষ এখন পাপ করতে ভয় পায়, আর এই ভয়টা ওয়াহেদের রাজত্ব সবচেয়ে বড় শক্তি। এটি পুরনো গোডাউনে একটি ঘর। ঘরের পরিবেশটা বেশ থমথমে বলতে গেলে। বড় এক মেহগনি কাঠের টেবিল ঘিরে বসে আছে ৩ জন লোক। তাদের পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে পাথরের মূর্তির মতো সতর্ক পাহারায় দাঁড়িয়ে আছে কয়েকজন সুঠাম দেহের গার্ড। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছবি আর নথিপত্র, সবাই ওয়াহেজের। কোনো ছবিতে দেখা যাচ্ছে ওয়াহেজের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তেজদ্দীপ ভাষণ দিচ্ছেন, কোনোটা আবার তার ক্লোজ আপ শট। প্রমাণ হিসেবে রাখা এই ছবিগুলো এখন এই ৩ জনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। বসে থাকা ৩ জনের মধ্যে থেকে প্রধান লোকটি বিরক্তি নিয়ে টেবিল থেকে ওয়াহেজের একটি ছবি হাতে তুলে নেন। ছবির দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কঠিন গলায় তিনি বলেন, অনেক হয়েছে। এত কিছুর পরও ওকে আমরা দমাতে পারিনি, কিন্তু এবার ওকে একেবারে শেষ করে দেওয়া পালা। হাতের ছবিটা টেবিলের ওপর তাচ্ছিল্য সঙ্গে ছুঁড়ে ফেলে তিনি আবার বলতে শুরু করেন, যে কোনো মূল্যে ওর এই শাসন চুরমার করে দিতে হবে আমাদের, নয়তো আর কয়েকদিন পর আমাদের নিজেদেরই ধরা পড়ে আগুনে জ্বলতে হবে। সময় বুঝে কোনোভাবে ওদের বাড়িতে সরাসরি বোম ফেলতে হবে। ওদের বাড়ির ঠিকানা দুয়ার সবার থেকে লুকোনো থাকলেও আমার কাছেও অজানা নয়। এই আঘাতে পুরো বংশ নির্বংশ
করে দিতে হবে। তাই এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে টেবিলের পাশ বসে থাকা দ্বিতীয় লোকটি কিছুটা নড়েচড়ে বসে গলাটা সামান্য নিচু করে তিনি জিজ্ঞেস করে, কিন্তু নিজের মেয়েকে কি করবেন? হামলা হলে সেও তো তখন ওই বাড়িতে থাকবে। প্রশ্নটা শুনে প্রথম লোকটির মুখে কোনো বিকার দেখা দেয় না। উল্টো তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এই কুটি আর তাচ্ছিল্যর হাসি। চরম নির্লিপ্ত আর শীতল কণ্ঠে জবাব দেয়, এই রকম দু একটা মেয়ে মারা গেলে আমার কিচ্ছু যায় আসে না, বরং ও মরে গেলে আমার পথের কাঁটা দূর হবে, আমি উল্টো বেঁচে যাব। গল্প প্রেসিডেন্ট ওয়াহেস ইবনার, পর্ব ৯। লেখিকা সানজিদা আক্তার মুন্নি। চলবে।